বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমাদের ডেস্টিনি মুভমেন্ট যে কর্মসূচি, সেই কর্মসূচির আমাদের আজকের যিনি অতিথি অত্যন্ত পরিচিত মুখ এবং খুবই হাসি খুশি, হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষ। সবসময় আমাদেরকে প্রতি মুহূর্তেই আহ, আনন্দ এবং মোটিভেশন দিয়ে থাকেন। সবসময় যাকে আমরা আহ, আনন্দপূর্ণ অবস্থাতে সবসময় দেখি, সেই আমাদের বিনিয়োগকারী মিরপুর থেকে জনাব মনিরুল ইসলাম মনির। আজকের এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির এই লাইভ প্রোগ্রামে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে আমার পক্ষ থেকে এবং অন্তঃস্থলের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে আমরা বিনিয়োগকারীদেরকে একটা ফরমেশনের মধ্যে নিয়ে আসার জন্য এবং আমাদের স্বার্থটাকে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে আমাদের স্বার্থ নিয়ে, এই লক্ষ্যে আমরা মূলত বিনিয়োগকারীদেরকে প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে একটা অ্যাডজাস্টমেন্টে বা একটা সেতু বন্ধনে নিয়ে আসার জন্য মূলত এই ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচিটা আমরা শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে অতিথি হিসেবে আপনি আমাদের এখানে এসেছেন। আপনার মূল্যবান সময় আমাদের এই প্রোগ্রামে দেওয়ার জন্য প্রথমেই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো শুরু করব যে এই বিষয়টি দিয়ে, যে ডেস্টিনি 2000 লিমিটেডে আপনার যে ইনভলভমেন্টটা, আপনার এই ইনভলভমেন্টের ইতিহাসটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, জনাব মনির। আমার শুরুটা ছিল খুব হোমিজিক্যালি বলা চলে এটা। হ্যাঁ, আমার এক রিলেটিভ ছিল, জালাল হারুন স্যারের সাথে যে কোনো একটা প্রোগ্রামে তার সাথে আমি মিট হই। মিট হওয়ার পর তখন আমি জানলাম যে সে যে প্রেসিডেন্ট। তখনকার আমি ওই আপনাদের ডেস্টিনির সাথে ইন হওয়ার জন্য শুরুতে যে প্যাকেজ কিনা লাগে না, সেই প্যাকেজ কেনার মাধ্যমে ওই আমরা একটা বইয়ের প্যাকেজ আছে, সেই বইয়ের প্যাকেজ কেনার মাধ্যমে আমি ডেস্টিনিতে ইন হই। হ্যাঁ, ডেস্টিনির উদ্দেশ্যটা ট্রেনিং ছিল হয়নি। যেহেতু জালাল হারুন স্যার একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, সো প্রতিষ্ঠানতে ভালো কিছু একটা আসবে, ওই চিন্তা করে আমি একটা প্যাকেজ কেনার মাধ্যমে নিজেকে করে জাস্ট ডিস্ট্রিবিউটর হিসেবে আমি নিজেকে ডেস্টিনি 2000 লিমিটেড অনুপ্রবেশ করি, শুধু তাকে দেখে যে না, দিস ইজ দা ওয়েল অ্যান্ড গুড, ভালো কিছু একটা হবে, যেহেতু তার মতো লোক একটা প্রেসিডেন্ট, একটা ডেস্টিনি 2000 লিমিটেড এর প্রেসিডেন্ট। সো আমি ওই থিম থেকে আমি ডেস্টিনির ওই একটা পণ্য, আপনাদের যে সিস্টেমেটিক ওয়ে থাকে না, যে একটা পণ্য কিনতে হবে বা একটা প্যাকেজ কিনতে হবে, কিনলে আইডি বের হবে, সিআইডি বের হবে, হ্যাঁ, জাস্ট ফর্মালিটি আমি মেনটেন করে আমি ইন হই। তারপরে বিগত বেশ কয়েক বছর নিজের ব্যক্তিগত কারণে হোক, অন্যান্য কারণে হোক, একটা কমিউনিকেশন গ্যাপ পড়ে যায়। কিন্তু বাই দ্য বাই 2010 সালের পরে বা 12 সালের পরে হঠাৎ করে আমি জানতে পারি যে ডেস্টিনির 49তম শেয়ার বিক্রি করা হবে। আচ্ছা। ডেস্টিনির 49তম শেয়ার বিক্রি করা হবে। তখন আমি দেখলাম যে যে কোম্পানির আছে দেশে 49, আর যেহেতু আমি মোটামুটি টুকটাক ব্যবসা বাণিজ্য করে ডাল ভাত খাই, হ্যাঁ, সেখানে আমি কে না চায় একটা প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার হোল্ডার হইতে। অতএব সেই থিম থেকে যখন আমাদেরকে মোটিভেশন দেওয়া হয়েছিল, ওই আপনার যে সিস্টেমেটিক ওয়ে, যে ফার্স্টে যে মহল্লা থেকে, তারপর আপনার ঢাকার বিভাগ থেকে বা ইয়াকে যেটা হয়, ঠিক সেই হিসেবে থানা কমিটি, আমাদের এখানে একজন আল মাসুদ নামে একজন ভদ্রলোক ছিল। থানা কমিটি তখন কত 24 সদস্য বিশিষ্ট, না জানি কত সদস্য বিশিষ্ট হয়। প্রথমে এটা ডিরেক্ট ছিল না, ডিরেক্ট তো হয়েছে বহুত পরে। তারপর ওইভাবে আস্তে 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 যখন সদস্য আমি দেখি যে কি বিষয়টা কি বোঝার চেষ্টা করি, যেহেতু আমি ডেস্টিনি অনেক আগে ছিলাম, পরে জানি না বা বুঝি না, হ্যাঁ, এই জন্য কি ব্যাপার, তো আচ্ছা, আচ্ছা, কি আর বুঝতে করা, পারছি। তার ঠিক মানে আছে, ওকে, ফাইন, সরি। মানে আপনি ডেস্টিনিতে যখন ইনভলভ করার পরে আসলে পরবর্তীতে 12 সালের পরে, মানে ডেস্টিনি ক্রাইসিসের আগে আপনার যতটুকু অ্যাক্টিভিটিস ছিল, বরং 12 সালের পরে আপনি সিরিয়াসলি ইনভলভ হয়েছেন, যেটা আপনার কথায় আরো রাইট। বোঝা গেল। তার মানে হুম। সংকট শুরু হওয়ার পরে আপনি প্রতিষ্ঠানকে আরো বেশি সচেতন। ওই যে ডাল ধরে ঝুলে ওই ডাল ভেঙে পড়ি, বিষয়টা হচ্ছে ওইরকম। অ্যাজ এ বিজনেস, ছোটখাটো ব্যবসায়ী হিসেবে আমার এই চিন্তাধারাটা আর কি।
তারপর এখানে যখন ভিতরে ঢুকলাম ফার্স্ট আমি আপনার, তারপর যখন আবার দেখি যে গ্রুপিং হয়ে গেল, জি। আমি ঘটনা নাকি গ্রুপিং হয়ে গেল কেন, যেহেতু আমি নিচের লেভেলের একজন খুব সামান্য ডিস্ট্রিবিউটর, আমি পিএইচডিও ছিলাম না, কিভাবে পিএইচডি হইতে হয় তাও আমি জানি না, হ্যাঁ কিভাবে ডায়মন্ড হইতে হয় তাও আমি জানি না, জাস্ট ওই ওই একটা একটা মধ্যম লাগে আগ লাগে, ওইটা ছিল আমার এটা। আচ্ছা আচ্ছা। হুম। তো পরবর্তীতে 12 সালের যখন ক্রাইসিস শুরু হলো, তাহলে আপনার প্রথম প্ল্যাটফর্মটা কি ডিস্ট্রিবিউটর ফোরাম ছিল, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম? হ্যাঁ বা হ্যাঁ, ওইরকম আপনি কি? শুরুতে জানি, হ্যাঁ এই এক ফার্স্ট কি দিয়ে শুরু, এটা মানে আমার যেটা আপনার আমার ঠিক মনে নাই, আমার খালি এক লাস্ট আমি এতটুকু মনে আছে যে এটা গ্রুপিং করতে করতে এক পর্যায়ে এসে 6-7টা সংগঠন হইলো। আচ্ছা, আপনি পরবর্তীতে ওই সংগঠনগুলো, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ফোরাম আচ্ছা এই কিংবা হাদিস ভাই, রিপোর্টার। আমি একটু মিটিং করতেছি বস, একটু উপরে এসে বলেন দরকার বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি একটা অনলাইন মিটিং এ আছে বস, এই জন্য তো কইছি আপনি আইসা পড়ার লিগে উপরে, উপরে আয়া পড়েন, হ্যাঁ ছাদের উপরে, আমার রিসোর্টে গিয়ে আপনি ওখানে বসে ইয়ে করেন। ওকে ওকে, সরি টু সে, ওই মানে ফোন দিতে দিতে অনলাইনে প্রচুর ফোন দিতেছে, খালি কাটতেছিলাম, এই জন্য বাধ্য আচ্ছা, হয়ে ইটস ওই ইটস ওকে। অনলাইনের ইয়েটা করলাম। যাই হোক, হ্যাঁ তারপরে ওই বিভিন্ন রকম, তারপরে আমি ডিরাফে যাই। হ্যাঁ ডিরাফে তো আমাদের সামনে টিপু ছিল, সে আমাদের বলতে দেন স্যার খুব অভাবী মানুষ, হ্যান অনেক কিছু ইয়ে হয়। তা আমি দেখলাম যে একটা মানুষ জেলখানায় থাকে, ঠিক আছে হইতেই পারে, হ্যাঁ কারণ মামলা মোকদ্দমা থাকবেই, টিয়া করবো। তারপর এই সেই হিসাবে তারা শুরু করে আর কি, হ্যাঁ। তখন আমি ছিলাম ডিরাফে, ঢাকা বিভাগে নিচের লেভেল কিছু জানতাম না, কিন্তু আমি যে সেন্ট্রাল লিডার হই, তখন আমি সেন্ট্রাল লিডার হয়ে যাওয়ার পর যে আমি বোর্ড মিটিং গুলি করি, তখন আমার কাছে কনফিউশন লাগা শুরু হয়েছে। এবার আমি যে নিচের দিকে তাকাই দেখি বাস্তবতার দৃষ্টিকোণ থেকে সবগুলি ভুয়া। এবং আপনি বিশ্বাস করেন একটা সংগঠন থেকে 6টা সংগঠন, 6টা সংগঠন আবার গ্রিন লাল লোল, মানে আমরা কি বলবো, মানে যারা নতুন পিএইচডি হয়েছে, যেটা কথা আছে না, মানে খারাপ কথা বলতে গেলে, তারা এত কপিং এ অভ্যস্ত হয়ে যায়, আজীব লাগে আমার কাছে। একটা কোম্পানিতে কয়টা সংগঠন লাগে বা একটা একটা প্রতিষ্ঠান তুলতে, এদিকে ফাইজলামি নাকি। পরে আমি জানতে পারি যে ভাইতে ভাই জেনারেল হারুন স্যারের অন্যদিকে, মানে আমি কিন্তু এত হিস্ট্রি আগে জানতাম না। তো আমার যখন কনফিউজ হতো, আমার একটা দোষ ছিল কি, আমি সবসময় একবারে দেখি যে ওখানে কি আছে, দরজার ওই পারে কি আছে, দরজার ওই পারে কি আছে, কি আমার এই জিনিসটার প্রতি আমার বেশ আগ্রহ ছোটবেলা থেকে। ঠিক ওইরকম ভাবেই আস্তে আস্তে যখন আমি দেখলাম যে সিরাজুল, মানে ফার্স্ট আমি জানতাম সে ট্রিপল ডায়মন্ড, পরে দিলাম মালিক, তারা 49তম শেয়ারের মালিকানা সেল করতেছে, ভালো কথা, তাহলে 49 শেয়ারের মালিকানা তো 49টা হবে, আবার শাখা কোম্পানিগুলো কেন হবে, 160টা কেন হবে। এবং যখন আমাকে আরো শুনলাম যে 5,000 টাকা করে অনেকে কোষিয়া বাবু টাকা নিবে, এবং হয়তো 10 জন 15 জন মিলে যখন 1 লাখ টাকা হবে, তখন তারা একটা কোষের একটা শেয়ার মালিকানা দিবে। তখনই আমার কাছে ফার্স্ট বাড়িটা লাগে, এটা কি করে সম্ভব। তার মানে বোঝা গেল যে আমি যখন ভিতরে ঢুকলাম, আমরা তো ডিস্ট্রিবিউটর, তো আমরা খুব সহজ সরল, আমি ভিতরে দিকে দেখছি যে কিছু কিছু লোক, 80% লোক খুবই সহজ সরল, হ্যাঁ তাদের তাদের ওই ইয়া চিন্তা নাই। আবার কিছু লোক আছে ছিঁড়া খাতা শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে, আর 10% থেকে বা 15% লোক ওদের এই সুবিধাটা নেয়, এবং হি ইজ আচ্ছা দ্য লিডিং এনি পার্সন, হু ইজ দ্যাট। আমি কিন্তু রফিকুল আহমেদও চিনতাম না, বিশ্বাস হয়, আমি কিন্তু হুসেন মোহাম্মদ হাসিনও চিনতাম না, নামে শুনছি। আমি শুধু চিন্তা আপনার জেনারেল হারুন স্যারকে, কিন্তু তার সাথে আমি যে কোনো একটা প্রোগ্রামে ফেস টু ফেস কথা বলছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো ওই পরবর্তীতে যখন ওই যে ডিডাফের মাধ্যমে আপনার টোটাল ইনভেস্টমেন্ট বা এই পর্যন্ত আপনি এই যে একটা ওই কিছুতে একটা শেয়ার অ্যাসোসিয়েটস যেটা মানে যেটা কিনেছেন। প্রথমত তো 49টা শেয়ার কেনার কথা ছিল, প্রথমত মানে 49টা শেয়ার টোটাল কেনার শেয়ার ব্যাক কেনার কথা ছিল। সেখানে এক একটা কোম্পানির জন্য ডাইরেক্টর হলে 5 লাখ, আর শেয়ার হলো 1 লাখ, মানে সেখানে আপনার পাঁচ টোটাল লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট হলো ইনভেস্ট করা আছে। 12 সালের পরে ওই যে ডিটুকে অ্যাসোসিয়েটস অথবা কোশেয়ার এই বাবদ আপনার 5 লাখ টাকা ইনভেস্ট করা আছে। হ্যাঁ ওই 50তম শেয়ারের মালিকানা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো এই 50তম শেয়ারের মালিকানা দেখেন, এই 50তম শেয়ারের মালিকানা কি আদৌ কেউ পেয়েছে এখনো? পুরোটাই কিন্তু আমার ধ্বংসের পথে মনে যাচ্ছে। হয় না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি একদিন সবাই আমরা খুব বিরক্ত হয়ে চলে যাব। হুম, ওই যে একটা কথা আছে না, গরিব মানুষের যে যখন কিছু করতে পারে না, আল্লাহর উপর বিচার দিয়ে চলে আসে, হুম। এই ধরনের ঘটনা ঘটবে। আমার কাছে কেন জানি মনে হয় ওই তারা এই ঘটনাটাই ঘটানোর জন্যই তারা চিন্তা ভাবনা করতেছে।
কারণ রফিকুল আমিনকে আমি একদিন বোর্ড মিটিংয়ে জিজ্ঞাসা করছিলাম যে আপনি 50 শেয়ার যে বিক্রি করবেন, আপনার তো একটা লজিক লাগবে, আপনার তো অথরিটি লাগবে। না না, আছে তো, আছে তো। মানে আমার কোম্পানি আইন সম্বন্ধে আমি যতটুকু জানি, সবচেয়ে মজা লাগতো একদিন আমাকে শিখাচ্ছে, আহ এই কি জানি শিখাচ্ছে, কোনটা কোম্পানি আর কোনটা অন কোম্পানি, কোনটা অথরাইজ শেয়ার আর কোনটা আনঅথরাইজ শেয়ার। তখন আমি বললাম বাপ রে বাপ, এটা তো বহুত বড় শিক্ষিত লোকের পাল্লায় পড়ছি। এখন আমার অথরাইজ ক্যাপিটাল কেমনে করতে, এটা কিন্তু শিখতে হইব। এখন হ্যাঁ, এখন দেখেন, এই যে আপনি যে 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, এই 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট কিন্তু বৈধভাবে বর্তমানে ডেস্টিনির যে মালিকানা পক্ষ বা যে বোর্ড, তারা কিন্তু এটার অথরাইজেশন দিবে না আপনাকে, কারণ নাই তো কাগজে বোর্ড কলমে, এটা কিন্তু নাই তো কাগজে কলমে। আমার সবচেয়ে লাকিলি বিষয়টা হলো আমার মানি রিসিট কিন্তু এখানে কিন্তু সে দুইটা তালিকা করা হয়েছে। প্রথমত যারা ছিল তাদেরকে ওই আহ, সে আপনার ওই 49 যে শেয়ারের কি জানি ভুলে গেলাম, আচ্ছা বলেন তো জিনিসটা কি বলছিল জানি। ওই যে মানে আপনার যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের লাইবিলিটিস তো বর্তমান কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড তো নেবে না, কারণ কোনো রেজুলেশন আমি করে তো এই দেখলাম যে টাকাটা শুরুতে উঠাবে না। আমাদের মানি রিসিট গুলো ছিল, মানে মানে আমি একটু শুরুতে আমাদের আমি একটা মিনিট একটু বলি জাস্ট পুরো বিষয়টা, যে বর্তমানে যেই বোর্ড, তাদের কোনো রেজুলেশন ছাড়া বা পূর্বের যেই অ্যাক্টিভিটিস, এগুলো কোনো রেজুলেশন করে, বোর্ড রেজুলেশন করে তো শেয়ার কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। অতএব হয় নাই, আপনার হয় এই নাই, হয় নাই। ইনভেস্টমেন্ট, শেয়ারের যে এটা টাকা, আমি এটার আমি এটা মেডিকেলে গিয়ে আমি জিনিসটা বুঝতে পারি, যখন তার সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলি। তো এই যে বর্তমান বোর্ড, তারা কিন্তু এটার রেসপন্সিবিলিটি নিবে না। তার মানে আপনার না, মতো এরকম আমার মনে হয় না আনমার্কড, লজিক্যালি তাদের রেসপন্সিবিলিটি আছে। মানে আপনার মতো তারপরে এটা এরকম তো কোম্পানি আনমার্কড অনুমতি দেয়নি তাকে শেয়ার হোল্ডার বিক্রি করার জন্য। মানে রফিকুল আপনার মতো আমিনকে তো কতজন, অনুমতি দেওয়া হয়নি শেয়ার বিক্রি করার জন্য, তাহলে তারা দেওয়ার তো প্রশ্নই আসে না। মানে আপনার মতো এরকম আরো কতজন আছে এরকম বিনিয়োগ করেছে? বহুত আছে ভাই, যাদেরকে নিয়ে এখন এরা গরম করে। ওই যে মার্কেট, ওই যে দেখবেন যে ওরা বিভিন্ন রকম অনুষ্ঠান করতে গেলে আশেপাশে যেগুলি থাকে না, সবগুলো হুম, ভুক্তভোগী, সবগুলো ভুক্তভোগী। জাস্ট ওরা মনে করতেছে এখান থেকে যদি সরে পড়ি তাহলে বুঝি আমি শেষ, আমার টাকা শেষ। ঠিক এই এই সেম্পিথিটাকে কাজে লাগাচ্ছে, অন্য কিচ্ছু না। আচ্ছা। আমি তো আপনার মনে করে নেন যে আপনার আবুল হাসান আর যে সিরাজুল মনি, একদিন আমার সাথে সিরাজুল মনির সাথে কথা হয়েছিল আপনাদের আলিস সেন্টারে। সে ওই লজিক্যালি শব্দ যুক্তিতে বুঝাতে পারে নাই, কারণ ইউ আর দ্য শেয়ার হোল্ডার। সিরাজুল মনিরও কিন্তু শেয়ার হোল্ডার। তুমি যদি শেয়ার হোল্ডার, তুমি তোমার কম্প্রোমাইজ শেয়ার বিক্রি করছো, তুমি তুমি এটা বুঝো না বা এটা গা ছাড়া ছাড়তেছো, ইটস নট এ ফেয়ার। মানুষ একদিন বুঝবে, মানুষ একদিন বুঝবে। মানে সেদিন তারা কি বলবো, ওই যে কথা আছে শেষ পাশ, আমরা বাঙালিরা না খুব আবেগপ্রবণ তো, এবং মানুষকে ক্ষমা করে দিই যখন না পারি আর কি। এটা আছে না যে পারলাম না, দূর আল্লাহ ছেড়ে দিলাম। কারণ তো এদের তো কোনো আপনাদের ক্ষমতা নাই, লাফালাফি করতে পারবে না এক পর্যায়ে। মানে, তো আপনাদের এই ইনভেস্টমেন্টের তার মানে এখন কোনো লাইবিলিটিস কেউ নিচ্ছে না, এই যে না ইনভেস্টমেন্টের? না না না, নিচ্ছে না, নিচ্ছে না বলে ভুল হবে। তারা বাজারে গুজব ছড়াচ্ছে নিচ্ছে, বাট নিবেটা কি স্টাইলে? আমি আমার কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন বা টাকা যে আমার, সে কিন্তু কোনো কোম্পানিকে সিগনেচার করে নাই। মজার ব্যাপার হলো এটা, সে আচ্ছা। কিন্তু কোনো ফর্মে বা কোনো মানুষের সিগনেচার নাই। এই জন্য যারা এজেন্ট হিসেবে সে সময় মানুষের সিগনেচার করছে, এবং তারাই কিন্তু ভুগবে ফিল্ডে আলটিমেটলি। এখন যে সিরাজুল মনির আর হাসান যে কিছু জায়গায় অনুষ্ঠান করলো, সত্যি কথা বলতে কি, মানে আমি যদি খুব রাগান্বিত ভাষায় কথা বলি, চুতিয়া পানাগিরি করলো, সরি টু সে। মানে দিস, এটা এজ এ আমার একজন সাধারণ ডিস্ট্রিবিউটর হোক, যেমন আমি যখন হারুন স্যারের সাথে কথা বলি আমার সাথে, আমি তো বুঝে গেছি বহুত আগেই, কিন্তু তখন আমরা সবাই নেগেটিভ নেগেটিভ করতেছিল। এই হাদিস ভাই বলেন, শাহিন ভাই বলেন, পারভেজ ভাই বলেন, এবং মোশাররফ ভাই বলেন, যদি আমি কিন্তু সবাইকে প্রশ্ন করছি যে জি। আপনারা যে স্টাইলে এজেন্টের সিগনেচার করে কোম্পানিগুলো গঠন করছেন, এতগুলি সংগঠন করতে, এই যে ডেস্টিনি 2000 লিমিটেড নামে যে মামলা নাই, সেটাও কিন্তু আমি জানছি তলবি সবার আগে, ফার্স্ট তলবি সবার আগে। হ্যাঁ, আমরাও দেখেন তো মানে মানে, আমাদের ডিস্ট্রিবিউটরদের কত কিছু গোপন করে কাজ করা হয়, এই তলবি সবার আগে জানতে পারছি যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড নামে কোনো মামলা নাই। তখন রাইট, অথচ আমাদের যে আমরা 4টা লিডার ছিল অথচ আমরা সংগঠনে, জানতাম তাদেরকে আমি চার্জ করছি, তাদেরকে আমি অথচ চার্জ আমরা করছি জানতাম যে যে ডেস্টিনির নামে মামলা। হ্যাঁ, ডেস্টিনি 2000 নামে কোনো মামলা নাই, আমি ব্যক্তির নামে মামলা। তখনকে আমি এই যে আপনি বলে আমাদের বর্তমান যে মোশাররফ ভাই আছে,
তারপরে বিভিন্ন যে লিডাররা আছে, সিরাজুল মনিরও বলেন, শহীদ বলেন, আর ওই যে ডায়মন্ড মনির না মামুন কি আছে না, সে বলেন, মানে সোজা কথা টপ লেভেলে যারা আছে। কারণ আমি হয়তো ছোটখাটো ডিস্ট্রিবিউটর ছিল, আমি হয়তো পিএইচডি কেমন জানি না, বাট আমার অভিজ্ঞতাতে আমি হয়তো ওদিকে মুভ করতে পারি, বুঝতে পারছি। মানে এরা কি যে বলবো, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত বুদ্ধিমান, এতগুলি লোক মিলে কাজগুলি আপনারা করছেন, ওয়েল এন্ড গুড, যদি করেই থাকেন, যদি আপনারা ডেস্টিনিকে যদি কোম্পানির সাথে করেই থাকেন, তাহলে আপনারা যদি ফিল্ডের থেকে যে টাকাগুলো কালেকশন করছেন, আপনারা যে ফিল্ডে এই টাকাগুলো আপনারা ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারতেন তো। আর সেটা রাইট। না করে আপনারা এই যে দায়িত্বগুলো তো আপনাদের নিতে হবে, আপনাদের নিতে হবে। এই যে গ্যাপ গুলো আছে না, এরা কেউ বুঝে না, সত্যি এরা বুঝে না। বরঞ্চ ডায়মন্ড মামুন এদেরকে মাথা খাইছে। সবচেয়ে মজার ঘটনা কি জানেন, আমি যদি বলি ব্যক্তি, আমি তোমাদের 3টা ডায়মন্ডের সাথে পরিচয় দিই। এক হলো সিরাজুল মনির, এক হলো শহীদ, আর এক হলো আপনার মামুন। আর মুকুল ভাই নামে একজন ডায়মন্ড ছিল, আমার খুব শ্রদ্ধেয় পার্সন। আমি যখন ঢুকছি তখন দেখলাম যে সিনিয়রদেরকে কিভাবে এরা লিডারশিপ থেকে সরে যাচ্ছে, তখন আমাদের আরো কামড় মারছে। যে একটা আমি মুকুল ভাইয়ের সাথে একদিন আলাপ করছিলাম, আমার যেহেতু আমার কোনো আইডিয়া নাই, বাট আমার বিভিন্ন প্রশ্নে তাদের উত্তরগুলো চলে আসছে মুকুল ভাইয়ের কাছ থেকে, তখন আমি বললাম যে সামথিং রং। এবং দেখেন যে মজার ব্যাপার, সিরাজুল মনির একদম তুই যে পাঠক, তুই যে আমরা না ভয় পাই, সবচেয়ে বড় ব্যাপার যে আমরা ভয় পাই, আমরা ভীতু, আমরা খুব সহজ সরল, এই সুযোগটাই তারা নিছে। এবং এই যে তো বলে এই যে মামলা মোকদ্দমা, আচ্ছা মামলা সে রায় হইলো, বাবার রায় যদি হয় আমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা রায় হইলো, রায় রায় হবে, রায় পর আবার আপিল হবে না? তোরা কি 2.5 মাস 2.5 ঘন্টা করে চুটিয়ে পানাগিরি করে মানে নিজেদের পিঠ বাঁচাতে চাস, না মানুষের অন্ধকারে রাখতে চাস? তোর সত্যি কথা বল, তোরা বাঁচবি, তোরা সত্যি কথা বল, তোরা বাঁচবি। আমি না 5 লাখ টাকা মায়া ছেড়ে দিছি, সত্যি কথা, আমি 5 লাখ মায়া একদম ছেড়ে দিছি। আমি জাস্ট আসি একটা কারণে, সত্যি কথা যাওয়া আশা করি, যে এত সুন্দর যখন দেখলাম যে না, যারা হারুন স্যার বেশ, যেহেতু আমি তাকে ব্যক্তিগত ভাবেও চিনি, আমি তাকে পরিচয় দিই না, আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি, তাকে আমি আমার মামার সাথে আমার যে আত্মীয় স্বজন আছে, এরকম গভর্নর সাহেব ছিল, অর্থ সচিব ছিল, ওই সরকারি কোনো একটা প্রোগ্রামে আমার সাথে জেনারেল হারুন স্যারের সাথে কথা হয়। তখন আমি জানি যে জেনারেল হারুন সেই আমাকে বলছে যে আমি তো তোমার ডেস্টিনির ইয়া প্রেসিডেন্ট। ওই যে পারিবারিক যে প্রোগ্রামটা হয় সেখানে আমার সাথে পড়ে, আমি তখনকে আমি এই ব্যাপারটা জানি। আর কিভাবে সার্কেল হইতে হয়, কিভাবে পিএইচডি হইতে হয়, কিভাবে ডায়মন্ড হইতে জানি না। তবে আমি আপনার লাইভের সাথে আমি বলি যে আমাদের মানুষের মধ্যে ভালো মন্দ থাকে। আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি যে রফিকুল আমিন ইজ এ নট গুড ম্যান, সে ভালো হইতে পারতো, সে ভালো হওয়ার সুযোগ ছিল। সিরাজুল মনির কি বলবো আমি ভাই, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা কি শেয়ার। হ্যাঁ ভালো কথা, একটা মানুষ একটা মানুষের প্রতি দুর্বল থাকতেই পারে, ভালোবাসা থাকতেই পারে, শ্রদ্ধাবোধ থাকতেই পারে, কিন্তু এর মানে এই না যে সে সেই শ্রদ্ধাবোধটাকে কাজে লাগায় আমি 10টা লোককে আমি ফকির করবো। আপনি বিশ্বাস করবেন, একটা আমার চোখের সামনে আমার দেখা একজন তার শখের মোবাইল ফোন, শখের মোবাইল ফোনকে এমন মোটিভেশন দিয়ে সে বিক্রি করেছে, বিশ্বাস করেন। আমি আমি একসময় রাজনীতি করতাম, আমি যখন দেখলাম যে আমার দ্বারা রাজনীতি হবে না, আমি রাজনীতি ব্যাক করছি। এই যে তোরা যে এতগুলি লোকের যে একটা তোদের যে ভরসা করছে, রফিক ভাই বাদ তোকে তো ভরসা করছে, তো তোকে যদি এরা যদি চিরা ফেরা কাটিয়ে দেখতেছে, সত্যি কথা বলে শেয়ার করো যে ভাই আমরা এই সমস্যার ভিতর আছি ভাই, আপনার কি করলে কি করা যায়। রফিক ভাই কি করবে, হ্যাঁ সে খুব ভালো মোটিভেটেড, গুড, মাইনে নিলাম। হয়তো সে 1 লাখ টাকাটা পাইছে, 40,000 টাকা সে রাখছে, 60,000 টাকা সে ভোগ করছে, 40,000 টাকা সে কমিশন খাইছে। আমি ধরে নিলাম যে 40,000 টাকা 4-5 ভাগ হওয়ার কথা ছিল। যে যে একজন লোক নিয়ে আসে তারও তো একটা পরিশ্রম আছে, তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু তারা বঞ্চিত হচ্ছে কিভাবে, যে ভাই আমাকে স্যার খুব গরিব মানুষ, টাকা পয়সা নাই গিয়া। অথচ দেখেন মজার ঘটনা, এই যে খরচগুলি বিলও করে, সারা গালিও দিতে ইচ্ছা করে, লাইভে দেখে গালি দিলাম না। মানে একটা ছোট, মানে যখন আপনি চিন্তা করে দেখেন মাতাব থেকে আলী সেন্টার কতটুকু দূরে, আমিও কিন্তু জানতাম না, সিরিয়াসলি আমি চিনতাম না। আমি যদি দেখি আমি আশ্চর্য হয়ে গেছি, এই মাতাব থেকে আলী সেন্টারে রিক্সা ভাড়া 20 টাকা করে।
বাহ, 20 টাকা বিল করছে। 20 টাকা বিল করছে। আহ, অথচ এটা মানে জনগণের টাকা। তোর ইনকাম না, এটা তো কেউ জানে না, জানে না। আর আমার কাছে যেহেতু আমার কথা বলে জানা, আমি আমার একটা চিন্তা ভাবনা ছিল, আমি যখন সুযোগ পাইছি আমার মেধাটাকে বা আমার যে ইয়েটা আছে, আমি কিছু লোকের সাথে থাকি, একটা উন্নত করি। কারণ 10-এর লাঠি 1-এ বোঝা। আমি কি করে বলছিলাম, চলো আমরা এনার্জি ঠিক থাকে এভাবে প্রতিষ্ঠিত করি। আমরা এইটার টাকা দিয়ে আমরা কোষের টাকা দিব। কিন্তু যারা যে 2 নম্বরই টাকা মানুষের কি করবো মানে ক্ষতি করে ঘুমায় ঘুমায় টাকা পেয়ে যারা খায় অভ্যস্ত না, তাদের কাছ থেকে কাজ করা একদম মানে দূর অবস্থা। আর পায়ও সারা মূর্খগুলি, সহজ সরল লোকগুলি পায়। আরে ভাই, আমি একটা গরিব মানুষ, আমার কেউ যদি এসে 5 টাকা দিয়ে বলে যে ভাই আমি তুমি 10 টাকা পাবা, ভাই আমি তো অভাবী মানুষ, আমি তো রাজি হমই। রাইট। তো এই যে তাহলে আপনাদের তো যে হ্যাঁ, ইন্ডাস্ট্রি, এই জিনিসগুলো আমার এই খুব যে কষ্টদায়ক। আমি এই জন্য কিন্তু আমি দেশে লাগিয়ে আছি, যে আমি যদি পারি কিছু লোককে আমি হেল্প করব। হ্যাঁ, যাতে যারা অনেকে আমাকে বিশ্বাসও করছে, অনেকে আমাকে বিশ্বাস করছে, অনেকে আমাকে আহ ইয়াও করছে। হ্যাঁ, এখন এই যে বিশ্বাসের আপনার মাধ্যমে, মর্যাদা তো রাখা উচিত রে ভাই। আপনার মাধ্যমে কত টাকা ইনভেস্ট হয়েছে আরো? আমি জানি না, তবে আমাদের ফেস ভ্যালুকে বেচা হয়েছে। আচ্ছা। তো এই যে এখন তো D2K অ্যাসোসিয়েটস এর কার্যক্রম নাই, তারপরে আপনার কোম্পানির এটা কার্যক্রমও হবে তো না নাই, তো কোনোদিন, যেখানে একটা কোম্পানি ঠিক করতে পারে নাই। আপনার ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা খুব ইজি ছিল, মামলা মোকদ্দমার সাথে কয় টাকা। আচ্ছা, আমি আর আপনি যদি জেলখানায় থাকি, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন কি করবে বলেন তো? তবে ঘরে নাক থেকে তেল দিয়ে ঘুমাবে? না। সেখানে সে বছরের পর বছর কেন বসে আছে? কথিত আছে যে আসলে এই 2013 বা 14 সালের দিকেই কিন্তু রফিকুল আমিনের জামিন হয়ে গেছিল, কিন্তু উনি সিকিউরড না বা উনি নিরাপত্তা বোধ করছেন না বিধায় না উনি না না, সে বের। তো শোনে, আমি আপনাকে বলি, আমার এটা কি যতটুকু অভিজ্ঞতা বলা, আমি যদি রফিকুল আমিন সাহেবের কাছে থাকতাম, মানে আমি যদি রফিকুল আমিনের চেয়ারে থাকতাম, জি, আমি রফিকুল আমিন যা করতাম আমি তাই করতাম। রাইট, ওই বের হওয়াটাই ওনার জন্য, মানে ভিতরে থাকাটাই ওনার জন্য উত্তম। সবচেয়ে নিরাপদ। আমার কারণ হচ্ছে বর্তমান যখন দেশটিতে আমরা এই যে ওই জাকির সাহেব সহ খুব ভালো লোক, তারা হয়তো ইয়াদের সাথে সাথে আমি যে আলাপ আলোচনা করি, ভাই সবার দৃষ্টিভঙ্গি এক না, সবার চিন্তা ভাবনা এক না, কিন্তু সবার কিন্তু উদ্দেশ্য একটা, হয়তো রাস্তা ভিন্ন। তো এই জিনিসগুলো না আমরা মানে একটু সময় দেই। তবে আমার মনে হচ্ছে বর্তমান ডাইরেক্টরদের মনে কিছু লিকেজ আছে, আই নো, আমি জানি না, বাট আমার মনে হয়। আসবো আমরা ওই পর্যায়ে, আমি আগের যে পয়েন্ট আবার একটু আলোচনা করি। তো D2K অ্যাসোসিয়েটস বা আপনাদের PMDL সবই তো এখন কার্যক্রম টোটালি বন্ধ। তো এই ভাই ক্ষেত্রে আমি জানি না, সত্যি কথা কি, আমার না ঘৃণা লেগে গেছে। আমার সত্যি ওই অনেক, আমি আমি কিছুদিন আগে বলছিলাম যে একটা মানুষ হিসাবে আমরা কত টাকা কি করতে পারি, একটা বাঁচানো তো উচিত। আমি না এই কাজ করবো, কিন্তু আমার যারা যে সম্মানটা রেখে কথা বলে আসছে, তাদের কি কোনো ভূমিকা নাই? তারা কি চুপচাপ বসে রয়েছে? আমার কাছে এগুলি আশ্চর্য লাগে যে এই যে সংগঠনের নেতাগুলো কথা আমি বলি, তোদের উদ্দেশ্য ছিল কি রে ভাই? রফিকুল আমিন ছিল না, তোদের কোম্পানি ছিল। কোম্পানি থাকার তোরা কথা কার ছিল। শেয়ার ব্যক্তিগত? তোরা কি রফিকুল আমিন কইছে যে রফিকুল আমিন হাসপাতাল আছে, মহিলা যেতেছে, টাকা দেন, এই কথা থেকে টাকা আনছস, না কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা আনছস? কোম্পানির কথা বলে টাকা নিছে। তাহলে তাহলে তোরা কেন, হ্যাঁ ভালো কথা, দুর্বল থাকতে মানুষ থাকতেই পারে, না তো করা হয় নাই। তো এটা আমি জিয়ে রাখ না, কি লিখে এটা কাজ করতে দে, সুবিধা দে। আমি বুঝে রাখছি কি ধরনের শেয়ার হোল্ডার। হুম। আসলে আমার খুব এই মজা লাগে মাঝে মাঝে আমার ডেস্টিনিতে না, আমার ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। অবশ্য আমি এখন এটা অনেকটা সময় কাটানোর মধ্যে নিয়ে নিছিলাম, যাক আমি একটু এনজয় করে আসি, মানে যে সব পাগলের হলো দেখা, কি একটা গান আছে না, হ্যাঁ, তিন পাগলের হলো মেলা হলো নদে এসে। দেখা, মজা লাগে। আমিও এক পাগল, এই সব পাগল গুলো থাকি ঘুরে দেখি কি হয় না হয়। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে জানেন কি, আমি কিছু কিছু সংগঠনের কিছু নেতৃবৃন্দ আছে, যথেষ্ট শ্রদ্ধেয় এবং খুব স্মার্ট, যুক্তিতর্ক বুঝে এবং বাস্তবতা বুঝে। আমি বুঝি না যে তারা কোন আবেগের ঠেলায়, কোন ভয়ের ঠেলায়, নাকি কোনো কারণে কি মানে তারা কেন, আমি বুঝি, আমার মাথায় আসে না। ঠিক আছে, আমরা যারা ধরেন একটা
কোম্পানিতে 48 জন ডাইরেক্টর আছে, 5 জন ডাইরেক্টর ধরলাম খুব শিক্ষিত, খুব ভালো বুঝে বুঝে, বাকি তো আছে আর 40 জন, তারা না কিছু বুঝে না। তাই বলে কি তাদেরকে দায়িত্ব নেই ওদেরকে বোঝানোর? হুম, আমি আমার কোম্পানি, আমার স্বপ্ন দেখছিলাম আমারটা, এই যে এতগুলো মানুষের উপকার পাচ্ছি, ঠিক আছে, যে ওই আপনার বলে না যে সেলসম্যান, সেলস ডাইরেক্টর, ফাইন্যান্স ডাইরেক্টর, মোটামুটি আমার এই খেটে খাওয়ার মধ্যে সব চেয়ার, হয়তো কোনো চেয়ার টেবিল সম্বন্ধে হয়তো আমি অতটা পাকাপোক্ত না, বাট সব টেবিল সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। যেমন আমি আপনাদের নেটওয়ার্ক ব্যবসা ভালো বুঝি না, ঠিক আছে, বাট দুয়ে দুয়ে যে চাই এটা কিন্তু বুঝি। বুঝতে পেরেছি। তো আমি আমি শুধু এখন আসি অন্য একটা আরেকটা মাত্র কারণে, যদি দেখি যে কখনো কিছু করা যায়, কারণ একটা আছে না ভালোবাসা ভিতর থেকে জি, চিন্তাটা, কারণ দায়িত্ব এরা না, হাতে করে 2-3টা লোকের জন্য এতগুলো লোক ক্ষতিগ্রস্ত কেন হবে? হইলে হইলে, না হইলে না হইলো, আমার চেষ্টাটা আমি আসি, আমাদের তো আর কোনো ইয়া নাই, মূল্যায়ন নাই, আমরা জাস্ট এই যে এখন আমরা আছি কোম্পানির পক্ষে, দ্যাটস অল, আমরা কোনো ব্যক্তির পক্ষে না, বিশেষ করে আমি আছি কোম্পানির পক্ষে। রাইট। তো জনাব মনির, এখন আমি অন্য আরেকটা প্রসঙ্গে আসি। যেমন আমাদের 2020 সালে যে তলবি সভা থেকে শুরু করে আজকের এই নতুন বোর্ড, এই জায়গাটায় একটা উল্লেখযোগ্য ভূমিকা আপনি ব্যক্তিগতভাবে রেখেছেন আমি কিন্তু জানি। যেমন 2020 সালে যখন তলবি সভার প্রস্তুতি নেয়ার জন্য জনাব আহ, মনির, আপনি সহ আরো অনেকেই একত্রিত হয়েছিলেন মাহতাবে একটা প্রোগ্রামে, আপনাদের উপরে কিন্তু শারীরিকভাবে টর্চারিং হামলাও হয়েছিল, হয়েছিল। টর্চারিং, এবং আমাদেরকে জেলখানায় একটা থাকতে হয়েছে, এবং আমাদেরকে তো সন্ত্রাসী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে দেশটির 2000 লিমিটেড কথা বলার নামে। হুম, হুম। তো আমি এই ব্যাপারে আপনার কাছে একটি জিনিস জানতে চাই। আপনি খেয়াল করে দেখেন যে যখন আমাদের এই কার্যক্রমটা শুরু হয়, আমাদের নতুন বোর্ড যেন না হয়, আমাদের কার্যক্রম যেন না আগায়, এবং এই বোর্ড যেন আগাইতে না পারে কার্যক্রম, সেই জন্য এই সিরাজুম মুনির এবং ইঞ্জিনিয়ার শহীদ সহ এই রফিকুল আহমেদ সহ এই যে সব বাটপারের দল, এই সবাই একত্রে হয়ে এই বোর্ডের বিরোধিতা এমন কোনো কিছু করে নাই বোর্ডের বিরুদ্ধে। অথচ আপনি একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাই, ইদানিং দেখেন এই যে সিরাজুম মুনির এই বাটপারটা, সে এখন নিজের পরিচয় কি দিচ্ছে, ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক। অথচ দেখেন এই সেই কিন্তু রফিকুল আমিনের নির্দেশে টোটাল কার্যক্রমগুলোকে ভন্ডুল করার জন্য এবং ডেস্টিনির নতুন বোর্ড যেন না হয় সেই জন্য কিন্তু সরাসরি বিরোধিতা করেছিল, হাইকোর্ট পর্যন্ত ভাই এবার গিয়েছিল। আমি আপনার একটা কথা সত্যি বাংলা ভাষা, ভাই অথচ প্লিজ এই দেখেন জায়গায় আমি একটা যে কথা বলি। আমি একটা মিনিট, আমি বোলান ভাই, আমি বোলান ভাই পরে ভুলে যাবো আমি। আমি এখানে বলেন। ভালোটাই একটা পয়েন্ট আসছে, যেখানে আপনি বললেন যে বর্তমান পরিচালক একদম তার নাম লিখতে সে কার্পণ্য করেনি, লিখে পরিচয় দিচ্ছে, ঠিক আছে, ওকে, মাইনে নিলাম, কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় না। শেষ কতজন, 9 জন না 11 জন? তার একা কি চিন্তা ভাবনা করতেছে, বাকি 10 জন কি মানে আনছায়, মানে তারা কি মানে কিছু বুঝে না? এখানে তো আপনার এই যে 1/3 এর বেশি তো আছে একমত না। কেন তারা এই জিনিসটা, ও ওইটা করতেছে, ঠিক আছে, ওকে দমাই দাও, হ্যাঁ, আমরা ওইদিকে কেন যাব। আমি দিচ্ছে না? জাস্ট আপনার কাছে ওইদিকে যাব আমরা। আমি জাস্ট আপনার কাছে একটা বিষয় শুনতে চাই। এই যে দেখেন, ইদানিং সে এখন পরিচয় দিচ্ছে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক। আবার ওই যে আরেকটা বাটপার আছে যে হাসান, ইদানিং সে পরিচয় দিচ্ছে ডেস্টিনির পিএইচডি, অথচ একসময় পরিচয় দিতে এক্সিলেন্ট মার্কেটিং এর এমডি, অমুক তমুক ভক্কর চক্কর। এই যে দেখেন, না না, এখন এই এখন পরিচালনা তারা তাদের পিঠ বাঁচবে না তো, কারণ মানে তারা তো, সবকিছু বাদ দিয়ে এখন তারা আবার ডেস্টিনি পরিচয় দিচ্ছে। এই ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই, ভাই অনুভূতি এটা জানতে একটা, চাই। এটা ব্যাপারটা হয়েছে কি, যদি থার্ড পার্সন হিসেবে আমি বলি, আমার তো ইসে, যে যেহেতু এই যে ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ারে বিক্রি কইরা তারা এই কাজটা খুলি করছে, তারা যে যত কথা বলুক না কেন, হুম। এখন তারা জিটু ক্যাশ বেস করতে চাইছিল, করতে পারে নাই, সাকসেস হয় নাই। এবং এই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভূমিকা আছে। 20 সালে না আপনাদেরই না, এটা তো সম্পৃক্ততা আমি না থাকলে। যখন বুঝছি ভাই, একটা কোম্পানির 49, একটা 50তম শেয়ারটারে ভাঙে আপনি 49 শেয়ার করতে পারেন, মাইনা নেওয়া যায়, লজিকে থাকে যে 49 নিয়ে যাবে, কিন্তু সেখানে 160টা কিভাবে হয়? এটা কি ওই যে ডাইনার বাহামা নেটওয়ার্কিং এর কোম্পানি পাইছে, কোম্পানি করার চেষ্টা করছে? এগুলো তো আইওয়াস, এই যে কখনো যে সম্ভব না। আমি তো, আমাদের দুঃখ লাগে, আমার এই পর্যন্ত আমি দেখছি, হিসাব করে আমার 12 লাখ টাকা খরচ হয়েছে, 5 লাখ টাকা সহ, এই এই সময়টা। টোটাল কত গেছে আপনার এই সময়? আমি যদি এখান থেকে মতিঝিল যাই, আমার পার ডে 500 টাকা খরচ আছে, বিশ্বাস করেন আর না করে, কি স্বার্থে? রাইট। তো তো আমি ওই যে হিসেবে করছি। তারপরে যে মানুষের বিবেকে যদি কিছুটা, না হইলো হইলো, না হইলো না, চেষ্টা করতে সমস্যা কেউ, হইলো না হইলো না।
তো এই যে এখন যে তারা আবার ডেস্টিনির পরিচালনা পর্ষদে পরিচয় দিচ্ছে, সবকিছু বাদ দিয়ে ডিটুবি অ্যাসোসিয়েটস বাদ, অমুক বাদ তমুক বাদ, সব বাদ দিয়ে এখন আবার ডেস্টিনির পতাকা তলে ঢুকছে, আপনার অনুভূতি কি? না না, শোন ভাই, আমি ভাই বাদ দেওয়াতে কখনো সলিউশন মনে করি না। বাদ দেওয়াটা কখনোই সলিউশন হয় না। হ্যাঁ, তোমরা আসতেছো, ওকে, ওয়েল এন্ড গুড, বাট আমাদের অনেক বলছে ডোন্ট ডিস্টার্ব আস। এই ধরনের একটা শক্তিশালী ভূমিকা কেন রাখতেছেন? ওয়েলকাম, অবশ্যই ওয়েলকাম। তুমি ডেস্টিনি দিয়ে, তুমি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, তুমি ডেস্টিনি পিএইচডি, তুমি পরিশ্রম করে পিএইচডি হইছো, তোমার মূল্যায়ন আছে, ওকে উইল কাম নাও, কোন ব্যাপার না। বাট যাতে ওই পর্যন্তই শেয়ার হোল্ডার, বাট ডোন্ট ডিস্টার্ব ফর আস। এই ডোন্ট ডিস্টার্ব ফর আস কথাটা কি বলতে তারা পারতেছে না কেন? তাদের তো সব ধরনের অথরিটি আছে, তলবি সভা করছে, কোম্পানির মালিকানা আছে। সবচেয়ে ভালো সুবিধা হলো হাইকোর্ট থেকে 6টা লোক আসছে তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা কি আপনি কি মনে করেন ভাই? এটা অবশ্যই এই একটা ইউনিক সুন্দর কাজ। অপরচুনিটি, সরকারের অপরচুনিটিটাকে যে আমাদের বর্তমান সময় ডাইরেক্টর যে কেন কাজে লাগাতে পারতেছে না, কোন কারণে কাজে লাগাতে পারতেছে না, আই নো দ্যাট। খরচ, যে টাকার সম্পত্তি আমি দেখলাম, এটাকে ভাড়া দেওয়ার সিস্টেম করা যায় না? যদি বলে যে আমাদের খরচগুলো চালানোর জন্য যদি হাইকোর্টের কাছে আবেদন করে, প্রমাণপত্র দাখিল করে, তাহলে হাইকোর্টকে না করবে? ওই 6জন কোর্টের ডাক্তারকে না করবে? আমাদের এত, মানে সরকার আমাদেরকে ভাই, এই যে বললাম না দেশটির লোকেরা খুব বিয়াটিয়া তুলে দিচ্ছে, আমরা খাইতে পারতাছি না। রাইট। আমাদের মুখের সামনে লোকমা দিয়ে রাখছে, কেন যে আমরা মুখে তুলে খাচ্ছি না, এটা আমার ব্রেনে আসেন। বাস্তবতা অর্থে আমি যেটা বলি, কারণ আমি মেট্রিক পাস করার পর থেকে নিজের টাকা সিগারেট খাই তো, বাস্তবতা অনেক ঠেস, মানে ঘাত প্রতিঘাত খাই আজকে আমি এই চেয়ারে। বুঝতে পেরেছি। তো জনাব মনির, আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। তো এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডেস্টিনির যে বর্তমান পরিচালনা পর্ষদ, তাদের কাছে বিনিয়োগকারী হিসেবে আপনার আবেদন কি বা আপনার না চাওয়া কি? দাঁড়ান, আইসেন এত কষ্ট করে বল না, বুঝি নেই বস। ওই মাঝখানে আমার ওই এক লোক কথা কয়ে উঠছে, অনেক পেছিলাম আধা ঘন্টা টাইম দিব, আধা ঘন্টা টাইম গেছে ডিস্টার্ব শুরু করছে। হ্যাঁ, কি যে প্রশ্ন জানি কি? মানে বর্তমানে যে আমাদের পরিচালনা পর্ষদ, এই হ্যাঁ, পরিচালনা পর্ষদের আজকে এতদূর আসার পিছনে অবশ্যই আপনাদেরও ভূমিকা আছে। 20 সালে আপনারা যেভাবে ভূমিকা রেখেছিলেন, ইভেন আপনাদের উপরে হামলাও হয়েছিল। তো এই যে বোর্ড, এই বোর্ডের এই প্ল্যাটফর্মটা কিন্তু আজকে আপনাদের পরিশ্রমের গড়া একটা প্ল্যাটফর্ম। তো এই বোর্ডের কাছে আপনাদের প্রত্যাশা কি? ভাই ওই যে ডোন্ট ডিস্টার্ব আস, আরে ভাই একটা মুদি দোকান দিয়ে যদি 3 বছর কাল আছে, স্টোর হয়ে যাওয়ার কথা, কেন পারতেছে না? ভাই প্রবলেমটা কোথায় ফাইন্ড আউট করা, কি গ্রুপিং থাকবে? ওটা ওই একটা ঘরে যে 3 4 5 ভাই বোন থাকে, সেখানে গ্রুপিং থাকে। এবার এই না যে সংসারটা নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, কেন ভূমিকা হুম, রাখতেছে না? তাদের তো ভূমিকা রাখার তো কোন অপশনটা নেই, আমি তো এটাই বুঝতেছি না। অবশ্য কোন বর্তমান কাজে বোর্ডের গিয়ে আটকে আছে? কাজ তো দুইটা, ব্যবসা চালু করা, এই তো। বর্তমান বোর্ডের পক্ষ থেকে অবশ্য 5টা কমিটি করা হয়েছে, যেমন ফিনান্স কমিটি, অডিট কমিটি, মার্কেটিং কমিটি, আইটি কমিটি, এইচআর কমিটি। ওনারা ইন ডিটেল আরো কিছু কাজ করছেন আমি যতদূর জানি। এর বাইরে আমাদের 3টি সংগঠন আছে: ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। এই ওনাদেরও কিছু সাংগঠনিক কাজ আছে। এর বাইরে যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ফোরাম, বিল ডেস্টিনি, গো ডায়মন্ড, তারপরে আপনার ডিডাফ সহ আরো বেশ কিছু সংগঠন আছে। এই সকলের সমন্বিত পদক্ষেপেই কার্যক্রমটাকে আরো গতিশীল করা সম্ভব বলে আমি মনে করি। তো এই সমস্ত কিছু কনসেন্ট্রেট হচ্ছে না কেন বলে আপনি, মানে কি কারণে আমি কনসেন্ট্রেট? আমি আমার কাছে এটা আজব লাগে। আমরা কিন্তু দেখেন, আমরা যে 5টা লোক যে গেছি, যেখানে গেছি, আমাদের কাছে ভালো লাগছে যে যখন আমরা বের হয়ে শুনছি দেশের মধ্যে কোনো মামলা নেই, একটা শান্তি পাইছি। কারণ আমি দেশটিতে বলতে অনেক অনেক অসহায় লোকের চেহারা দিই, রাইট। তো আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, ওকে, গুড, রাস্তাটা এখনো আছে। তাহলে তুই, আপনারা আমাদের তলবি সবাই আছে কয় বছর হয়েছে? দুই হাজার 4 5 বিশ বছর সালে হয়েছে না? 2020 সালের 31শে অক্টোবর আমরা প্রায়। 3 থেকে 4 বছর হয়েছে। এই পর্যন্ত যে কটাগুলো কমিটি গুলো আছে, এই কমিটিগুলো কমিটি হয়েছে, বাট কমিটির রেজাল্টটা কি আসছে এইটা নিয়ে আমরা আমরা তো শোনেন ভাই, আমরা যতই চিরাচিরি করি না কেন, আমাদের কিন্তু কোনো মূল্য নাই। আমরা তার পাশে এসে দাঁড়াইতে পারবো, কিন্তু আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না। তো ভূমিকা তো তাদের রাখতে হবে, তারা তো আমাদেরকে পাচ্ছে।
আমি এইটা আশ্চর্য হয়ে যায়, তারা আমাদের মতো কিছু ভালোবাসে বা প্রেমিকদের পাইছে বিনা লোভে বিনা স্বার্থে। তাদের এই হুপটা তারা খালি বাস্তবায়ন করে কেন আসতে পারতেছে না, আমার সত্যি কথা আমার মাথায় আসে না। আমি এই কিছুদিন আগে যে আপনার শোকাহত হলো না আমাদের সাবজুল ভুয়া স্যারের, জি, আপনি এখানে তো আমি ছিলেন প্রশ্নটা করছি। হ্যাঁ, গতকালকে, তো এখানে আমি আপনি প্রশ্নটাই করছি যে কতটুকু এটা হইলো, হচ্ছে না কেন? হ্যাঁ, সে আগে পরে সে বাধা দিছে, কাজ করছে, কিন্তু এখন তো পলমি সব হয়ে গেছে গা। এখন তো সবাই তো আগে, এখন রফিকুল আমিন যে আপনিও তো সবাই তা, রফিকুল আমিন তো কোম্পানি থেকে বাধা দিয়ে যায় নাই, আছে, থাকুক, সমস্যা কি? কিন্তু এই তারা যে এত তোলা, এত তারা এখন, আমি আমি বুঝি না মানে প্রবলেমটা কোথায়, আমি বুঝতেছি না প্রবলেমটা কোথায়। আমার সত্যি কিন্তু আমার ক্যালকুলেশন আসে না। ফাইন্যান্সিয়াল প্রবলেম, নাকি আত্মবিশ্বাসের প্রবলেম, নাকি কোনো ভয় ভীতি, আমি কিছু বুঝি না। আমি আমার ব্যক্তিগত একটা মতামত যদি আমি আপনাকে শেয়ার করি, ফিনান্সিয়াল প্রবলেম তো বটেই, টেকনিক্যাল কিছু প্রবলেম তো বটেই, আমার কাছে মনে হচ্ছে ধারাবাহিকতা নেই, এটা একটা প্রবলেম। অবশ্যই, কারণ কাজের ধারাবাহিকতা না থাকলে রেজাল্ট আসবে না। আর রেজাল্ট না আসলে যত ধারাবাহিকতা হোক না কেন, কিচ্ছু হবে না। সারা রাত যদি আমি পড়াশোনা কইরা সকালবেলা পরীক্ষা ফেল করি, আমি ফেল। আর আমি টোটো কোম্পানি ঘুরে ম্যানেজার কিন্তু পরীক্ষা পাস করি, না পোলাটা পড়াশোনা করছে, রেজাল্ট তো এখানে মুখ্য। রাইট। তো বিনিয়োগকারী হিসেবে আপনাদের একটা শক্তিশালী ভূমিকাতে আজকের বোর্ডের এত দূর আসা। তো সর্বশেষ বোর্ডের কাছে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা হিসেবে যদি আপনার বক্তব্যটা আচ্ছা, দিয়ে শেষ করতে। না না, ঠিক আছে, ঠিক আছে, সরি ভাই, সরি সরি। হ্যাঁ, বুঝতেছেন তো? হ্যাঁ, তাক বিদায় দিলাম। জনাব, না, ইটস ওকে। জনাব মনির, সর্বশেষ যে প্রশ্নটা করব, যে আজকের এই বোর্ডের এতদূর আসার পিছনে একটা শক্তিশালী ভূমিকা আপনি নিজে রেখেছেন ব্যক্তিগতভাবে, ইভেন শারীরিক হামলারও শিকার হয়েছেন। হুম। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে এক এই পাবলিক ছিল হাদিস ভাই, বিশ্বাস করেন না, আর তার নামটা ওভাবে আসে না, যে সে কিন্তু অনেক মার খেয়েছে। তাকে নিচে পাইয়া মানে এই জন্য মাঝে জি, মাঝে আমাকে অপরাধী মনে হয়, যে আমি যদি না ধরতাম, না বুঝতাম, না করতাম, না কিছু করতাম, ওই আস্তে করে সবাই যখন চামে চলে যায়, ওটা যদি করতে তাহলে মানে ভালো হতো। মানে আপনারা জানেন আমরা নতুন কি বোর্ড পরিমাণ মান সম্মান গেছে, আমার ফ্যামিলি, আমাদের বুঝতে বংশে, পেরেছি। তো এই যে আমার ছেলে নতুন মেয়ে কি বোর্ড, ভাববে? মানে আপনাদের ভূমিকাতে আজকের যে অবস্থান বোর্ডের, তো এটা এটা কিন্তু কেন কাজে আপনার লাগাইতে পারতেছে না, আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে মনে হয় কি, আমরা যদি যারা আছি তারাও যদি একটু ঠিক আছে তোর না করলে আমার ছাড় দিয়ে কি হয়। মানে এই আপনাদেরই হাতে গড়া আজকের এই বোর্ডের এই অবস্থান। তো ওই না যে না, এটা বোর্ডের, আমাদের হাতে করা বললে ভুল হবে, এটা আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের হাতে করা। সবাই সব দায়িত্ব নিতে পারে না, এটা আমি সবাইকে বলবো। এটা আমি আপনি কখনো ব্যক্তিগতভাবে আমি নেই না। মনে করি আমরা যারা ডিস্ট্রিবিউটর যারা সবাই আছি ভাই, সবারই তো একই স্বপ্ন, কেউ কারণ তো শত্রু না। কিন্তু আমরা কেন শত্রু করতেছি, আমাদেরকে ইউজ করা হচ্ছে, এইটা যে এই জিনিসটা সবাই বুঝে যাচ্ছে অলরেডি। রাইট, আমাদেরকে পরিকল্পিতভাবে গ্রুপিং করে রাখা হচ্ছে বিনিয়োগকারীদের। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে গা। ইনশাআল্লাহ। শেষ কারণ কি, প্রশ্ন। কারণ আমরা, হ্যাঁ বলেন প্লিজ। সমস্যা নেই, আপনি শেষ করেন যেটা বলতে চাচ্ছেন। না না না, ওই এই এটা মানুষ আস্তে আস্তে, তবে আমি শুধু ওই যে পারলে আমাকে ওই আমার কেন আমার বর্তমান শেয়ার হোল্ডাররা বুঝতেছি না ভাই, সত্যি কথা যেটা। দেখ, এই ক্ষেত্রে আমাদের আলিস সেন্টার কেন্দ্রিক যেই ডিস্ট্রিবিউটরদের সংগঠনগুলো, তাদের কাছে আমরা আহ্বান জানাবো, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের কাছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, ওনারা যেন আরো শক্তিশালী ভূমিকা এবং শক্তিশালী উদ্যোগ নেন, যাতে করে প্রতিষ্ঠান এবং কোম্পানির সার্বিক কার্যক্রম যেন আরো গতিশীল হয়, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। শেষ প্রশ্ন করছি পাশাপাশি জনাব মনির। পাশাপাশি পাশাপাশি আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত যেটা, যে শুধু সংগঠন গুলো বললে হবে না। আমরা যারা ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আছি, যারা কোনো পদে নাই, কোনো সাধারণ যারা আছে, এরকম বহু সবার পক্ষ থেকে ভাই আপনার কথাটা বলে, আপনি ওদের সাথে এদের নামটা ঈদ করে দেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। বিনিয়োগকারী হিসেবে আমাদেরও তো হ্যাঁ, কিছু রাইট। ভূমিকা হ্যাঁ, আছে। তাদেরকে একটু হাইলাইট করা দরকার, কারণ তাদের জন্যই কিন্তু আজকে এরা। রাইট। তো বিনিয়োগকারী হিসেবে আমি অবশ্য অনেক সময় বলছিও
যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা যতটুকু ভূমিকা রাখতে পারি। যেমন আজকে আমাদের এই প্রোগ্রামে সময় দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু একটা ভূমিকা রাখলেন। আপনার কাছ থেকে আমরা বারোর পরবর্তী অনেক ইতিহাসও জানতে পারলাম, অনেক কিছু শুনতে পারলাম, যেটা আমাদের দর্শক হিসেবে যারা আছেন অনেকের হয়তো অজানা ছিল। তো এইভাবে আর কি যারা যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা যদি আমরা রাখতে পারি, আমরা বিশ্বাস করি কার্যক্রম আরো দ্রুতই ত্বরান্বিত হবে। তো শেষ প্রশ্ন, আমাদের এই মাসে সম্ভবত আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের পরবর্তী মিটিং। তো এই মিটিং কে কেন্দ্র করে আমরা অনেক প্রত্যাশা করছি এবং আমরা অনেক কিছুই আশা করছি যে ভালো কিছুই খুব দ্রুতই আমরা পাবো। তো এই বোর্ড মিটিং কে কেন্দ্র করে আপনার প্রত্যাশা দিয়ে আজকের আলোচনা শেষ করব। সকলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমার কথায় কেউ রাগ করবেন না, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যে আমি কি বুঝাতে চাচ্ছি বা আমি কি করতে চাচ্ছি। যদি আমারও যদি কোনো চিন্তা ভাবনা, আমি তো আর ফেরেশতা না, আমি একটা মানুষ। হয়তো আমারও চিন্তা ভাবনা বা দৃষ্টিকোণ থেকে কোথাও এক জায়গায় গ্যাপ থাকতে পারে। যদি সেটা যদি কারো নজরে পড়ে, প্লিজ আমাকে বলবেন, আমি শুধরে নেব। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে বিজয়ের মেলায়। জি, ধন্যবাদ। জনাব মনির, আমি ধন্যবাদ। আবার একটু প্রশ্নটা রিপিট করি। মানে আমাদের যে আপকামিং বোর্ড মিটিং প্রতিষ্ঠানের, এই বোর্ড মিটিং কে কেন্দ্র করে আপনার প্রত্যাশা, আপনি কি আশা করেন? ব্যবসা চালু হয়ে যাক। খুব সুন্দর উত্তর দিয়েছেন। আর বিনিয়োগের ব্যবসা ব্যাপারে চালু। একদম কারণ আমরা কেন করতেছি এগুলো? ব্যবসার জন্যই তো করতেছি, নিজের পেটের জন্যই তো করতেছি। জি। আর বিনিয়োগের ব্যাপারে আপনার আহ, মতামত, যেটা ইনভেস্ট করেছেন বিভিন্ন সময়। এটা যদি ভবিষ্যতে যদি কোম্পানি মনে করে, যেহেতু বিশেষ করে আমাদের মতো যারা আছে, জেসনি 2000 লিমিটেডের মানি রিসিপ্ট কিন্তু তাদের কাছে আছে। হয়তো 49টা কোম্পানির ভিতরে, হয়তো ধরেন 1000 আ- জনের ভিতরে 2800 জনের কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড মানি রিসিপ্ট গুলো আছে। আচ্ছা আচ্ছা, মানে যদি ভবিষ্যতে আপনাদের ব্যবসা চালু হওয়ার আপ- পর, ব্যবসা চালু আপ- হওয়ার পর যদি বর্তমান শেয়ার হোল্ডাররা মনে করে যে ঠিক জি, আছে, এটা ফেরত দেওয়া যায়, যেহেতু দেশের 2000 লিমিটেডের মানি রিসিপ্ট আছে আমাদের কাছে, এবং এর জন্য যদি কেউ যদি দায়ী থাকে, সেটা ওনার কোম্পানির শেয়ার হোল্ডারই দায়ী। আশা করি তারা সে দায়ী দায়িত্বটাও নিবেন। যদি নেয়, অনেক আমার মতো শুধু আমার মতো বললে হবে না, কারণ আমিও তো ভুলে যেতে পারবো। আল্লাহ তাআলা, ঠিক আছে, বাট আমারটা তো আমি না। আমি নিজের চোখের সামনে দেখছি কিভাবে একটা মানুষের পার্সোনাল মোবাইল, ল্যাপটপ বিক্রি করে দিয়া, শখের দোকান বিক্রি করে দিয়া, একটা তো স্বপ্ন দেখে তো করছে নাকি। তাহলে স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হবে জানি না। তবে যে স্বপ্ন দেখাচ্ছে, ইচ্ছে করলে হয়, ইচ্ছে করলে অনেক কিছু হয়। যেহেতু ম্যান পাওয়ার ছিল, একটা কোম্পানিতে ম্যান পাওয়ার তো চারটিখানি বিষয় না। আপনি চিন্তা করে দেখেন, কত লোক নিজের স্বার্থ দিয়া এই যে ম্যান পাওয়ার গুলি যে কেন কাজে লাগাইতেছে না। right. আমি একটা কোয়েশ্চেন জাস্ট জানতে চাচ্ছিলাম, আপনার মানি রিসিপ্টটা ডেস্টিনি 2000 লিমিটেডের নামে ওই 5 লাখ টাকার শেয়ারের? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখন তাহলে। যদি ভবিষ্যতে যদি কোম্পানি মনে করে না, ওনার সাথে 2-3 জন শেয়ার হোল্ডার যারা আছে তারা ওই কাজের সাথে জড়িত ছিল, এটা বোর্ডকে হয়তো আমরা আবেদন করতে পারি। বোর্ড সেটা মানবে কি না মানবে, সেটা বোর্ডের ব্যক্তিগত বিষয়। বাট আমরা তো এটা যদি দেখি যে না, কোম্পানি দাঁড়ায় গেছে, লোন শোধ করা শুরু করছে, যে কোম্পানি 10,000 টাকা ঋণ যদি শোধ করতে পারে, আমাদের হাতে কোনো কি 100 কোটি টাকা ঋণ শোধ করতে পারবে না? হুম, মানে আন্তরিকতা এবং সদ ইচ্ছা থাকলে আসলে এগুলো সম্ভব। হ্যাঁ, সম্ভব, সম্ভব ভাই, সব সব সম্ভব। আমাদের সে শক্তি আছে, সে ম্যান পাওয়ার আছে, পরিশ্রমী লোক আছে, সে মেধাগুলো আছে। এগুলো শুধু একটু ভালো কাজে লাগাতে পারলেই চলে, আর কিচ্ছু লাগে না। গ্রুপিং করে ভাই কোনো লাভ নেই ভাই, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, গ্রুপিং করেন না। গ্রুপিং এ কখনো ভালো কিছু আসে না, নিজেদের ভাই বোনের মতো ঝগড়া লাগে। গ্রুপিং এ আসেন না, আপনারা উদ্দেশ্য আসেন যে আপনার সংসারটা বাঁচে, আপনার প্রতিষ্ঠানটা যাতে বাঁচে, তাহলে আপনিও বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, আপনার ফ্যামিলি বাঁচবে। ধন্যবাদ। জি জনাব মনির, আজকের এই প্রোগ্রামে আপনি দীর্ঘ সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মাঝেও, এই জন্য আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের আরো কোনো প্রোগ্রামে আবারও হয়তো বা আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো, এবং আশা করি আপনার মূল্যবান সময় তখনও দিবেন। এই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ, সকল ডিস্ট্রিবিউটরদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।